অপশনাল হিস্ট্রিতে তোমাদের যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করব পরে, কিন্তু এখন যেটা বলি, তোমাদের যে পরীক্ষাটা সামনে চলে আসবে, তাহলে তোমাদের যে ইউরোপিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি এই দুটো একসঙ্গেই ক্লাস করাবো। অর্থাৎ একটা যদি ইউরোপিয়ান হিস্ট্রি কোশ্চেন করি তো একটা ইন্ডিয়ান হিস্ট্রি কোশ্চেন করাবো। তোমরা পেপারগুলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কী কী সেটা জানো, সিলেবাস মোটামুটি। তো আমরা ইউরোপিয়ান হিস্ট্রিতে ফরাসি বিপ্লবটা প্রথম আগে পড়াবো। ফরাসি বিপ্লবটা যদি প্রশ্ন আসে তো দেখবো আমরা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, এই প্রশ্নটাই বেশি আসে। কিন্তু দার্শনিকদের ভূমিকা অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের কি ভূমিকা ছিল, এইটা যদি আমাকে লিখতে হয় তাহলে আমি যদি বিপ্লবটাই না জানি, টোটাল ফরাসি বিপ্লব কাকে বলে, ফরাসি বিপ্লব কেন হয়েছিল, ফরাসি বিপ্লবের গুরুত্ব কী, ফরাসি বিপ্লবের তাৎপর্য কী, এইসব বিষয়গুলো যদি না জানি, তাহলে একটা শুধু নোটস মুখস্থ করে গিয়ে আমার যে গঠনমূলক যে শৈলী, অর্থাৎ আমি যে লিখতে পারি, আমার যে যেভাবে আমি প্রশ্নটাকে তৈরি করতে পারবো, সেইটা আর ওখানে গিয়ে তৈরি করতে পারবো না। যদি প্রশ্নটা কোনো ট্রিকি কোশ্চেন দেয়, অর্থাৎ একটু ঘুরিয়ে দেয়, তাহলে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল এ বিষয়ে তোমার মতামত কি, তো সামান্য একটু ঘুরিয়ে দিলে তখন কিন্তু আমার যে ওটাকে আলাদা করে ফোকাস করতে হবে যে ওই বিষয়ে আমার মতামত এইখানে প্রয়োজন, এইটা আর আমি কিন্তু লিখতে পারবো না। তো আমাকে টোটাল আগে ফরাসি বিপ্লবটা জানতে হবে, তারপর আমি ওই কোশ্চেনটা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা এই কোশ্চেনটা পড়বো, তারপর গিয়ে আমি সেই প্রশ্নটার উত্তর লিখব। ক্লিয়ার? তো ফরাসি বিপ্লব হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এটা 1789-এ ফরাসি বিপ্লবটা শুরু হয়। তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ পর বিশ্ব ইতিহাসে যদি সব থেকে গুরুত্বপূর্ণ বড় কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব হচ্ছে কোনো বিপ্লব বিষয়টা, বিপ্লব কি, বিপ্লব কাকে বলে এটা আগে জানতে হবে। বিপ্লব হচ্ছে কোনো একটি প্রচলিত ব্যবস্থা বা কোনো একটি প্রচলিত অবস্থা দ্রুত এবং আমূল পরিবর্তনের নাম বিপ্লব। তাহলে একটা ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থা দ্রুত এবং কার্যকরী যে পরিবর্তন ঘটানো হচ্ছে সেটাকে বিপ্লব বলা হচ্ছে। ফরাসি ক্ষেত্রে রাজনীতি, সমাজনীতি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক, এই তিনটে ক্ষেত্রে যে আমূল পরিবর্তন সূচনা হলো যে বিষয়টির হাত ধরে বা যে ঘটনাটির হাত ধরে, সেটাই প্রকৃতপক্ষে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব বেশ কিছু আদর্শ নিয়ে এসেছিল। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা গোটা ইউরোপ বা বিশ্বের যে প্রচলিত সামাজিক ব্যবস্থা ছিল, যে ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রক্ষেত্র পরিচালিত হতো, সেই রাষ্ট্রক্ষেত্র যেটা পরিচালিত হতো সেই সমস্ত ধ্যান ধারণার কিন্তু ক্রমে পরিবর্তন ঘটে। এটা আমরা পরবর্তীকালে এর মধ্যে ফ্লোচার্ট আছে, ফ্লোচার্টের মাধ্যমে আমরা দেখে নেব। বিষয়টা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ কি। ফরাসি বিপ্লবের কারণ কি, এর মধ্যে এটা ওই আমাদের হিস্টোরিয়ান ঐতিহাসিক লেবেরফ, তার মধ্যে ফরাসি বিপ্লবের উৎস যদি অনুসন্ধান করতে হয়, তার অতীত ইতিহাসের মধ্যে এই ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে। তাহলে কোনো ঘটনা যদি পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হয়, তাহলে সেই ঘটনা জানতে গেলে তার যে অতীত ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনাগুলো পরম্পরায় বিশ্লেষণ করলে তবেই আমরা সেই ঘটনার সত্য বা সেই ঘটনা সম্পর্কে সঠিক বা সম্যক ধারণা লাভ করতে পারি। তো ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও সেটা, এবং ঐতিহাসিক লেবেরফ সেটা বলেছেন। অর্থাৎ এই বিপ্লবের পশ্চাতে শুধু যে মানুষের পরিবর্তনের তাগিদ ছিল শুধু তাই নয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনার একটা প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে মানুষের মধ্যে দানা বেঁধেছিল। এই সমস্তটাই পরবর্তীকালে ফরাসি বিপ্লবে প্রতিভাত হয়েছিল বা ফরাসি বিপ্লবের মাধ্যমে উঠে এসেছিল। বুঝতে পারছো তো? আচ্ছা, এবার এটাকে খানিকটা বলা যায় কি, যে তোমার ঐতিহাসিক কোবান তিনি বলছেন ফরাসি বিপ্লব হচ্ছে অনেকগুলো খরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা একটা বৃহৎ নদী। যেমন ছোট ছোট নদীগুলো, খরস্রোতা নদীগুলো জলের মাধ্যমে এসে একটা বৃহৎ নদী সৃষ্টি করে, আর বৃহৎ নদী যেমন বন্যায় ভাসিয়ে দুকুল প্লাবিত করে, ঠিক ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও এই ধরনের মানুষের ছোট ছোট পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভগুলো কি এটা পরে আমরা আলোচনা করব।
পুঞ্জীভূত ক্ষোভ, সেইগুলো কিন্তু পরবর্তীকালে মানুষের মধ্যে দানা বেঁধেছিল এবং দানা বাঁধার কারণে সেটা পরবর্তী এক বৃহৎ স্ফুলিঙ্গে পরিণত হয়েছিল, যেটা ফরাসি বিপ্লবের রূপ পরিগ্রহ করেছিল। দেখো, ফরাসি বিপ্লবের আগে কি ছিল? প্রাচীন শাসন ব্যবস্থা। এই প্রাচীন শাসন ব্যবস্থা কেমন ছিল? পুরনো শাসন ব্যবস্থা সামাজিক রাজনৈতিক ব্যবস্থা যা অষ্টাদশ শতকে ইউরোপের বেশিরভাগ অঞ্চলেই বিদ্যমান ছিল। আমরা জানি ফ্রান্সটা ইউরোপের মধ্যে, তাহলে গোটা ইউরোপের বেশিরভাগ যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে পুরনো শাসন ব্যবস্থা কায়েম ছিল। পুরনো শাসন ব্যবস্থা মানে আধুনিক শাসন ব্যবস্থা নয়, অর্থাৎ গণতন্ত্র, সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা না, একটা পুরনো প্রথাগত শাসন ব্যবস্থা। সেটা কি? সেটা পরে আসছে। দেশগুলি স্বৈরাচারী শাসক দ্বারা শাসিত ছিল। স্বৈরাচারী শাসক মানে কোনো না কোনো শাসক, তিনি একা রাজা হবে, তার পারিষদ এবং তার যে লোকজন, তাদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা হবে। এই স্বৈরাচারী শাসক ছিলেন কে? স্বৈরাচারী শাসক ছিলেন রাজা। সরকার একটা ছিল, অর্থাৎ যারা ওই শাসন কার্য পরিচালনা করত, এবং তাদের উপর রাজার ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। এটা বলছি ফরাসি বিপ্লবের আগে সমাজ ব্যবস্থার যে গঠনতন্ত্র ছিল ফরাসি সাম্রাজ্যে বা তদানীন্তন ইউরোপের অন্যান্য সাম্রাজ্যগুলোতে, যেমন অস্ট্রিয়া, এইরকম যে আশপাশের যে সবগুলো ছিল, প্রাশিয়া, এগুলোতে রাজা বিদ্যমান ছিল, ইংল্যান্ডে রাজা বা রানী বিদ্যমান ছিল। তাহলে এখানে এই ধরনের একনায়কতন্ত্রের শাসন কার্য পরিচালিত ছিল। কিন্তু যদি ফরাসি মানুষদেরকে ক্লাসিফিকেশন করি, তাহলে মানুষের যে শ্রেণী বিভাগ, সেটা দুভাগে ভাগ ছিল মূলত, একটা সুবিধা প্রাপ্ত আর একটা সুবিধা বঞ্চিত। তাহলে গোটা ফরাসি জনগণ, তার মধ্যে কে কে আসছে? রাজা আসছে, রাজ পরিবার আসছে, এলিট ক্লাস আসছে, যাজক সম্প্রদায় আসছে, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের যারা প্রতিনিধিত্ব করে তারা, আবার সাধারণ জনগণ, অর্থনৈতিক বুর্জোয়া অর্থাৎ ধনতান্ত্রিক যে সমস্ত লোকজন যারা ব্যবসার মাধ্যমে সমাজে নাম এবং প্রতিপত্তি লাভ করেছে তারা, শ্রমিক, কৃষক, সমস্ত লোকজন, এরা মিলিয়েই ফরাসি জনগণ ছিল। এই জনগণদের মধ্যে দুটো অংশ ছিল, একটা অংশ সুবিধা ভোগী আর একটা অংশ সুবিধা বঞ্চিত। বুঝতে পারছো তো? তো এই দুটো অংশের মধ্যে আমরা দেখব সুবিধা প্রাপ্ত যারা, তাদের আবার কতগুলো ক্লাসিফিকেশন ছিল, আর সুবিধা বঞ্চিত যারা, তাদেরও আবার কিছু ক্লাসিফিকেশন ছিল, আলাদা আলাদা ভাগ ছিল। তারা কারা? সুবিধা বঞ্চিত মানুষ, এরা কর প্রদান করত। দেখো, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সুবিধা বলতে কি সুবিধা? সুবিধা বলতে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় ভোগের সুবিধা, এই সুবিধা বঞ্চিত মানুষগুলো সেগুলো পেত না। অথচ তারা কি করতো? তারা কর প্রদান করতো, ট্যাক্স দিত, আর সঙ্গে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। আর কি? সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা, এটা এখানে চলে এসছে, সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা এরা কর প্রদান করেনি, ট্যাক্স প্রদান করেনি। এই যে সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা, এরা ট্যাক্স প্রদান করতো না, অথচ এদের সঙ্গে ভালো আচরণ করতো রাষ্ট্র। তাহলে কোথাও একটা বঞ্চনা হচ্ছে না? যে সুবিধা বঞ্চিত যারা ট্যাক্স প্রদান করে, রাষ্ট্র তাদেরকে না দেখে যারা ট্যাক্স প্রদান করছে না তাদেরকে সুবিধা দান করছে। তাহলে কোথাও একটা বঞ্চনা সেই সময় রাষ্ট্র ব্যবস্থা ছিল। এই ফরাসি বিপ্লব ফ্রান্সের রাজধানী শুধু প্যারিসেই সীমাবদ্ধ ছিল না। আমরা দেখব যে প্যারিসকে কেন্দ্র করে যে ফরাসি বিপ্লব দানা বাঁধতে শুরু করলেও এই বিপ্লব পরবর্তীকালে গ্রামেও ছড়িয়ে পড়েছিল, কারণ গ্রামের বৃহৎ একটা অংশ ছিল কৃষক, মজদুর, তাদের মধ্যে বঞ্চনার ভাগটাও অত্যন্ত প্রকট ছিল, ফলে গ্রামেও ছড়িয়ে পড়ছিল। এবার আসি যে এই পুরনো শাসনের অধীনে যে সমাজ, আমরা দুটো ভাগ পেলাম না? প্রথমে একটা ভাগ কি পেলাম? সুবিধা প্রাপ্ত, আর একটা সুবিধা বঞ্চিত। এই সুবিধা প্রাপ্ত যারা, সুবিধা প্রাপ্ত মানুষের মধ্যে যে সমাজগুলো ছিল তারা হচ্ছে প্রথম স্টেট এবং দ্বিতীয় স্টেট। ভাগ করে বলবো, সুবিধা প্রাপ্তরা কটা? দুটো ভাগ, একটা হচ্ছে প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেট।
প্রথম স্টেট কাকে বলা হচ্ছে? চার্চের উচ্চ পদস্থ যারা, অর্থাৎ ক্যানন, বিশপ, তারপরে পাদ্রী, চার্চের উচ্চ পদে যারা আছে। নিম্নে যারা গ্রামে ছোট ছোট যে চার্চগুলো রয়েছে তার যে মঠাধ্যক্ষ, তার যে অধ্যক্ষ যারা আছে তারা নয়, উচ্চ পদের চার্চে যারা আছে তাদের কথা এখানে বলা হচ্ছে। তারা হচ্ছে প্রথম স্টেট, এরা সুবিধা প্রাপ্ত শ্রেণী। বুঝতে পারছো তো? আচ্ছা, আর দ্বিতীয় স্টেট, এর দ্বিতীয় স্টেট কারা? অভিজাতরা। অভিজাত মানে রাজা এবং রাজ পরিবার বা বংশ কৌলিন্য রয়েছে এই রকম সম্প্রদায়কে বলা হচ্ছে অভিজাত। সেই অভিজাতরা এরাও কিন্তু সুবিধা প্রাপ্ত শ্রেণী। আর এবার দেখতে পাচ্ছ যে এই সুবিধা প্রাপ্ত শ্রেণীর মধ্যে আছে অভিজাত আর হচ্ছে তোমার চার্চের উচ্চ পদস্থ, অর্থাৎ বিশপ, ক্যানন, তারপরে পোপ, পাদ্রী, এরা। তাহলে এদের আর এদের স্বার্থ মোটামুটি একই, কারণ এরাও সুবিধা পায়, এরাও সুবিধা পায়। হ্যাঁ। আর তৃতীয় স্টেটের মধ্যে পাচ্ছি আমরা অন্য সবাই, অর্থাৎ গ্রামাঞ্চলের কৃষক থেকে শুরু করে যে ধনী শ্রেণী, বুর্জুয়া শ্রেণী। হ্যাঁ, শুধু ধনী, বুর্জুয়া, কৃষক এরা নয়, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর, তারপর তোমার কৃষক, এমনকি সেকুলের অর্থাৎ চাল চুলোহীন, যাদের কোনো কিছু নেই, এই রকম লোকজনও এই তৃতীয় স্টেটের মধ্যে পড়ছে। আমরা খেয়াল করে দেখেছি, এর আগে বলেছি যে প্রথম এবং দ্বিতীয় স্টেট যারা, প্রথম এবং দ্বিতীয় ধরনের যে নাগরিক, তারা কিন্তু ট্যাক্স পে করতো না, আর এরা কিন্তু ট্যাক্স পে করত। দেখো, তিনটি স্টেটের মধ্যে ভাগ দেখো, এরা কত আছে জনসংখ্যা? প্রথম স্টেটের জনসংখ্যা কত? 1,30,000। এরা 1/10, মানে 10 ভাগের 1 ভাগ জনগণের। প্রেসের সেন্সরশিপ এরা নিয়ন্ত্রণ করত, মানে প্রেস কি ছাপবে কি ছাপবে না বা কি করবে সেটা পুরোপুরি এরা নিয়ন্ত্রণ করত। শিক্ষাটাকে গোটাটাকে নিয়ন্ত্রণ করত এই পোপ, পাদ্রী এরা। জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদির হিসেব রাখতো এরা, সেই জন্য জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদির উপর ট্যাক্স দিতে হতো আলাদা করে ওই পোপ বা পাদ্রীদেরকে। আর এইগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা ফরাসি বিপ্লবের যে সমস্যা সেটাই বুঝতে পারবো না। তো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লিখবো কি করে? শুধু 4 পাতা পড়ে গিয়ে যদি আমরা পরীক্ষা খাতায় লিখি, তাহলে যে গঠনটা তৈরি হবে সেই গঠনটা হচ্ছে খানিকটা গিলে গিয়ে উগরে দেওয়ার মতো। ফলে যিনি খাতা দেখবেন তার কাছেও এটা খুব সুন্দর হবে না। তিনি চান যে যে লিখছে সে তার মতো করে সুন্দর করে উপস্থাপন করুক, যেটা তার ভাষায় প্রাঞ্জল হবে এবং আমার সেটা পড়তে মনোগ্রাহী হবে এবং আমি বুঝতে পারবো, আমার ভালো লাগবে। তো এই বিষয়গুলো যদি না জানি, আমার লেখনীর মধ্যে সেই ছাপ পড়বে না। তো তারপর কি জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদির রেকর্ড রাখতো। তাহলে এর জন্য তারা ট্যাক্স কালেক্ট করতো ওই গরিব, চালচুলোহীন, দরিদ্র, নিরন্ন প্রজা, ফরাসি প্রজাদের কাছ থেকে। ক্যাথলিক রাষ্ট্রধর্ম হওয়ায় এরা সম্মানিত হতো বেশি, এই প্রথম স্টেটে যারা। আচ্ছা, এছাড়া কি হতো? 20% জমি, অর্থাৎ টোটাল যে জমি, ফরাসি জমি, ল্যান্ড, তার প্রায় 20% এদের দখলে ছিল এবং এই 20%-এর জন্য তারা সরকারকে কোনো প্রকার ট্যাক্স দিত না। কিভাবে সুবিধা ভোগ করছে বুঝতে পারছো? আচ্ছা, কোনো প্রকার কর প্রদান করা হয়নি, এরা কোনো প্রকার ট্যাক্স দিত না। নাগরিক আইনের পরিবর্তে গির্জার আইন, এটা দ্বারা তারা সমস্ত ব্যবস্থাকে চালনা করতে চাইত। এরপরে এসে আমরা দ্বিতীয় স্টেট। দ্বিতীয় স্টেটে কতজন পাচ্ছি আমরা? ওখানে পেয়েছি 1,30,000, এখানে 1,10,000, 1,10,000, এখানে পেলাম 1,10,000। এরা হচ্ছে নোবেলস, অর্থাৎ হচ্ছে অভিজাত সম্প্রদায়, রাজা এবং তার রাজ পরিবারের লোক।
সামন্ততান্ত্রিক বকেয়া, এরা বিভিন্ন রকম সামন্ত ব্যবস্থা পরিচালনা করত, এদের আন্ডারে বিভিন্ন জমি ছিল, এরা মানে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করত এবং একচেটিয়া যে রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থায় বিচারপতি পদগুলো এরা কিনে নিত। তারপরে সৈন্যবাহিনী রাখার জন্য যে সামন্ততান্ত্রিক সিস্টেম ছিল সেই সামন্ততান্ত্রিক সিস্টেমে উচ্চ পদগুলো এরা আসীন থাকতো। রাজ পরিবারের যে উচ্চ পদগুলো সেই পদগুলো এরা রাজার কাছ থেকে ক্রয় করত। বিচার ব্যবস্থাকে এরা প্রহসনে পরিণত করেছিল, যার কাছে টাকা আছে তার কাছ থেকে টাকা নিয়ে বিচার তাদেরকে দিয়ে দিত, তাদের পক্ষে রায় দিত। ফলে এরা একভাবে মানুষদেরকে শোষণ করত। এরাও কিন্তু গোটা জমির 20% মালিক ছিল। তাহলে টোটাল 100% জমির মধ্যে 20 আর 20 40% ছিল ফার্স্ট এবং সেকেন্ড এস্টেটের লোকেদের হাতে। বাকি 60% মধ্যে আমরা দেখতে পাবো 10% ছিল হচ্ছে রাজা এবং রাষ্ট্রের কর্তৃত্বে, এবং বাকি প্রায় 40 থেকে 50% হচ্ছে সাধারণ জনগণের। এই 40 থেকে 50% যে সাধারণ জনগণের আছে তার টাকায় ফ্রান্স সেই সময় ছিল কৃষি প্রধান দেশ, এবং তার টাকাতেই পুরোপুরি এই রাষ্ট্র ব্যবস্থাটা চলত। আর তৃতীয় স্টেট কি? তৃতীয় স্টেটে হচ্ছে অন্য সবাইকে আমরা তৃতীয় স্টেটে পাবো। তৃতীয় স্টেটে কারা আছে? কত লক্ষ আছে দেখো? 250, 2,50,00,000 লক্ষ, 2,50,00,000 লক্ষ। এতক্ষণ আমরা পেয়েছিলাম 1,30,00,000 লক্ষ, 1,10,00,000, তাই তো? এই 1 কোটি কোথায়? 1,30,000, 1,10,000। তাদের কাছে ছিল হচ্ছে 40% জমির মালিক। আর এখানে পেলাম 2,50,00,000, তাদের কাছে হচ্ছে বাকি জমি অংশে জমির মালিক। আর এরাই দিত ট্যাক্স। এদের মধ্যে কারা ছিল? কারিগরি সম্প্রদায় ছিল। বুর্জোয়া মানে যারা ধনী শ্রেণী, মানে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করে জোগাড় করেছে সেই শ্রেণী ছিল, মধ্যবিত্ত শ্রেণী ছিল, শ্রমিক ব্যবসায়ীরা ছিল, কৃষক ছিল। আচ্ছা, অন্য যে যাজক অর্থাৎ একদম নিচের দিকে যে যাজকরা ছিল তারা ছিল। আচ্ছা, সমস্ত প্রকার কর, এরা সমস্ত প্রকার কর দিত। এই সমস্ত প্রকার করের মধ্যে চার্জকে ট্যাক্স পে করত, অক্ট্রেট বা শহরে আনা পণ্যের উপর ট্যাক্স পে করত, কারভাই বা জোরপূর্বক রাস্তায় তাদের কাজ করাতো, ক্যাপিটেশন বা পোল ট্যাক্স দিতে হতো, লবণ কর, ক্যাবেলা বা লবণ কর দিতে হতো, টেইল বা ভূমি কর দিতে হতো, স্থানীয় যে ম্যানার সেই সব জায়গায় তাদের কাজ করতে হতো। এই সমস্ত কিছু যা কিছু ছিল তাদের উপর খানিকটা বোঝা আকারে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। দেখো, সেই সময়ের একটা কার্টুন দেখা যাচ্ছে একজন পাদ্রীর সঙ্গে একজন এলিট ক্লাস যে কিভাবে অ্যাটাচড হয়ে রয়েছে, অর্থাৎ এদের দুজনের স্বার্থ একই, তাই এরা দুজন একসঙ্গে। তো এই স্বার্থকে কেন্দ্র করেই পরবর্তীকালে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছে। ফরাসি বিপ্লবের সৃষ্টিতে যে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তদানীন্তন পূর্ব রাজবংশের দায়িত্ব ছিল সর্বাধিক। অর্থাৎ অষ্টাদশ শতকে ফ্রান্সে অতি কেন্দ্রিক যে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল তাতে বলা হতো রাজা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। ইনি রাজা ষোড়শী। রাজা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলতে কি বোঝা হচ্ছে? বলছে যে রাজকার্য যেটা পরিচালনা হয় সেটা ঈশ্বরের দ্বারা পরিচালনা হয়। যিনি রাজা তিনি ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজাকে কোনো প্রশ্ন করবার অধিকার তোমার নেই। রাজাকে প্রশ্ন করা মানেই হচ্ছে ঈশ্বরকে প্রশ্ন করা, এবং সেটা সম্পূর্ণভাবে মানে সমাজ এবং রাষ্ট্রের পক্ষে হিতকর নয়। এই ধরনের একটা প্রচলিত ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া হলো। বলছে সমগ্র সাম্রাজ্য ঐশ্বরিক অধিকার দ্বারা শাসিত, মানে অর্থাৎ ঈশ্বরের অধিকার যেটা আছে সেটা দ্বারা শাসিত। ঈশ্বর পৃথিবীকে গতিশীল করে তুলেছেন, অর্থাৎ ঈশ্বরের দ্বারা পৃথিবীটা চলছে, তাই সেই ঈশ্বরকে কখনোই প্রশ্ন করা যায় না। ঈশ্বর কিছু লোককে ক্ষমতার অবস্থানে রেখেছে, যাদেরকে ক্ষমতার অবস্থানে রেখেছে তারাই হচ্ছে রাজা, তাহলে তাদেরকে প্রশ্ন করা যাবে না। ক্ষমতা ঈশ্বরের দ্বারা প্রদত্ত হয়, কেউ ঈশ্বরকে প্রশ্ন করতে পারে না।
ঈশ্বরের দ্বারা ক্ষমতায় থাকা কাউকে প্রশ্ন করা যায় না। রাজতন্ত্রকে প্রশ্ন করা ছিল ব্লাসফেমি, কারণ এর অর্থ ছিল ঈশ্বরকে প্রশ্ন করা। মানুষের মাথায় কোথায় ক্লপস করে দিয়েছে ব্রেন, দেখো যে এই সমস্ত জিনিসগুলো মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে রাজা তার স্বৈরাচারী শাসনকে কায়েম রাখত, শুধু ফ্রান্সে নয়, গোটা ইউরোপে। সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আমূল এবং দ্রুত পরিবর্তন হয়েছিল ফরাসি বিপ্লবের হাত ধরে। তাই ইতিহাসের প্রেক্ষাপটে ফরাসি বিপ্লব এতটাই গুরুত্বপূর্ণ। ইতিহাসের প্রেক্ষাপটে ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ হবে কেন? কারণ ইতিহাস, আজকে যে গণতন্ত্র দেখছো, আজকে যে সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ মানুষকে দেখছো, আজকে যে মুক্ত চেতনার মানুষকে দেখছো, এই সমস্ত কিছু এসছে ফরাসি বিপ্লবের হাত ধরে। ফরাসি বিপ্লব যদি না থাকতো, মানুষের যে প্রচলিত ধ্যান ধারণা এখান থেকে বেরিয়ে আসতে পারতো না। আগেকার মানুষের ধারণা ছিল যে রাজাই হচ্ছে প্রধান, কিন্তু ফরাসি বিপ্লবের ফলে মানুষ বুঝতে শিখলো, মানুষ জ্ঞানের দ্বারা আলোকিত হতে শিখলো যে না, একদিন মানুষ তার নিরাপত্তার কারণে বনে জঙ্গলে, জলে জঙ্গলে বা গোষ্ঠীবদ্ধ মানুষ তাদের নিরাপত্তার কারণে একজনকে সৃষ্টি করেছিল, সেই হচ্ছে রাজা। ঈশ্বর রাজাকে সৃষ্টি করেনি। তাই রাজা যদি সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিক চুক্তির মাধ্যমে তিনি স্বপদে অধিষ্ঠিত হন, তাহলে তাকে সেই পদ থেকে অপসারণ করার ক্ষমতাও জনগণের রয়েছে। ঈশ্বর, বুঝতে পেরেছো তো আমি কি বলছি? ঈশ্বর রাজাকে সৃষ্টি করেন, রাজাকে সৃষ্টি করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কখন সৃষ্টি করেছে? যখন সাধারণ মানুষ দেখেছে যে ঈশ্বর, সাধারণ মানুষ দেখেছে তাদের নিরাপত্তা বা তাদের স্বার্থের জন্য, এই গোষ্ঠীর স্বার্থের জন্য একজনকে রাজন হিসাবে দরকার, তখন এই সাধারণ মানুষের মধ্যে থেকে রাজা সৃষ্টি হয়েছে। কালক্রমে রাজা তার কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য, এদের উপর ছড়ি ঘোরানোর জন্য এবং জনতাকে নির্বোধ করে রাখার জন্য রাজা তার ডিভাইন ক্ষমতা বা দিব্য ক্ষমতা অর্পিত করে মানুষকে ভুল বুঝিয়ে দিয়েছে, যাতে তার কোনো রকম শাসন কার্যে বাধা না হয়ে দাঁড়ায়, তাকে যেন প্রশ্ন করতে না হয়, সে যেন কুশাসন দিলেও মানুষ সেটা মেনে নিতে বাধ্য হয়। ফরাসি বিপ্লব এই সমস্ত পটভূমিকাকে পরিবর্তন করতে সম্মত হল, যার কারণে ফরাসি বিপ্লব এতটাই গুরুত্বপূর্ণ। রাজা চতুর্দশ লুই 1643 মানে 1643-তে ক্ষমতায় আসে। ইনি বিলাস ব্যসনে প্রচন্ড মগ্ন ছিলেন। এরপর আসে পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই ছিলেন অলস, পরিশ্রম বিমুখ। এরপর ফ্রান্স এবং অস্ট্রিয়ার যুদ্ধ হয়। ফ্রান্স এবং অস্ট্রিয়ার যুদ্ধ প্রচুর ক্ষয়ক্ষতি হয় ফ্রান্সে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আমরা দেখবো, যে ইন্ডিয়ান হিস্ট্রি যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে ভারতবর্ষে কিন্তু বিবাদমান দুই গোষ্ঠী, ফরাসি এবং ইংরেজ, পরস্পরের যুদ্ধ হতে লিপ্ত হয়। আমেরিকা এবং ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশ ছিল। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলে ইংল্যান্ডের সঙ্গে যে ফরাসি শত্রুতা হলো, এই শত্রুতার হাত ধরে আমেরিকা এবং ভারতবর্ষে যে ফরাসি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন, সেটা পুরোপুরি ধূলিসাৎ হলো। এই সময় এর পরপরই আমরা দেখব যে ক্ষমতায় আসবেন কে? ক্ষমতায় আসবে রাজা ষোড়শ লুই। ষোড়শ লুই ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসবার পরে ফরাসি বিপ্লবের পটভূমিকা তৈরি হবে। প্রশাসন ছিল এই সময় অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। ফরাসি প্রশাসন এই সময় ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। লেতর দা ক্যাসে নামে একরকম, লেতর দা ক্যাশে নামে একরকম গ্রেপ্তারি পরোয়ানা জারি করত। রাজা যার বিরুদ্ধে মনে হচ্ছে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজ পরিবারের লোকজন, রাজ কর্মচারীরা তাদের বিরুদ্ধে জারি করে তাদেরকে এনে বাস্তিল দুর্গের মধ্যে ঢুকিয়ে রাখছে। একসময় বাস্তিল দুর্গ নিরপরাধ মানুষে পূর্ণ হয়ে যায়। এই সমস্ত পুঞ্জীভূত ক্ষোভই ফরাসি বিপ্লবে আগুনে ঘি ঢালতে সাহায্য করে। রাজা ষোড়শ লুই কি করেছে? ষোড়শ লুই পরিস্থিতির জটিলতা সম্পর্কে তিনি জানতেন। এর মধ্যে ঘটনা যেটা ঘটলো, যে আমরা তিনটে স্টেটের লোক পেলাম না। প্রথম স্টেটটা কি বলেছিলাম? যাজকরা। দ্বিতীয় স্টেট
এলিট ক্লাস অর্থাৎ অভিজাত সম্প্রদায়। ফরাসি আমাদের যেমন পার্লামেন্ট আছে না, ফরাসিও এরকম পার্লামেন্ট ছিল, কিন্তু ফরাসি যে পার্লামেন্টারি ব্যবস্থা ছিল সেটা এই রাজা, আমাদের যেমন গণতন্ত্রের মাধ্যমে পার্লামেন্ট, ওদের গণতন্ত্রের মাধ্যমে পার্লামেন্ট। এই তিনটে স্টেটের কথাবার্তা নিয়ে রাজা তার শাসনকার্য পরিচালনা করত। এই তিনটে স্টেট ভোটে মানে বসত এবং এই তিনটে স্টেট যারা, তারা কিন্তু তিনটে আলাদা আলাদা ঘরে বসত। তারা যে একসঙ্গে বসবে এরকম নয়, এবং তাদের ভোট ছিল মিলিত ভোট আকারে, মাথা পিছু ভোট নয়। তাহলে প্রথম স্টেট যাজক সম্প্রদায় বসছে একটা ঘরে, সেই যাজক সম্প্রদায়ের ভোট সংখ্যা কত? এক। কারণ গোটা যতজন যাজক বলবে তাদের ভোট সংখ্যা মিলিয়ে হবে এক। আর কি হচ্ছে, এলিট ক্লাস বসছে একটা ঘরে, তাদের ভোট সংখ্যা টোটালটা মিলিয়ে আরো এক, তাহলে কত হলো? দুই। আর বাদ বাকি তৃতীয় স্টেটের লোকজন বসছে এক ঘরে, তাদেরও ভোট সংখ্যা এক, তাহলে ভোট কত? টোটাল তিন। এইবার কোনো একটি বিষয়ে যদি ভোটাভুটি হয় তাহলে এই দুজনের স্বার্থ এক, অর্থাৎ যাজক সম্প্রদায় আর এলিট ক্লাস বা অভিজাত সম্প্রদায়। সেই জন্য এরা যেদিকে ভোট দিত সেটাই গ্রহণ হতো, আর তৃতীয় শ্রেণী যেদিকে ভোট দিত সেটা কখনোই গ্রহণ হতো না। তাই সবসময় এদের স্বার্থ সুরক্ষিত ছিল। এটাই ছিল ফরাসি সাম্রাজ্যের সব থেকে বড় ত্রুটি। রাজা ষোড়শ লুই এটা জানতেন। রাজা ষোড়শ লুই সেই জন্য কিছু সংস্কারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু সংস্কারের ব্যবস্থা করলেও তিনি এই দুই ক্লাসের চাপে পড়ে সেটা কার্যকরী করে উঠতে পারেননি। যাজক শ্রেণী কি ছিল? কৃষি জমি 5/1 আমরা দেখব যে যাজকদের হাতে ছিল। এরা টাইথ বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহ কর, উচ্চতর যাজক বা বিশপ বা ক্যানন বা মঠাধ্যক্ষ, উচ্চতর যাজক, বিশপ, ক্যানন, মঠাধ্যক্ষ এরা ছিল অর্থ, ক্ষমতা আর প্রতিপত্তির অন্ধে। আর নিম্নতর যাজক অর্থাৎ সাধারণ গ্রামীণ পাদ্রীরা এরা ছিল বঞ্চিত। তাহলে যাজকদের মধ্যেও একটা অংশ কিন্তু বঞ্চিত ছিল, তাই তারাও কিন্তু এইভাবে ক্ষোভের সঞ্চার হচ্ছিল তাদের মধ্যে। অভিজাত শ্রেণী কৃষি জমির 3 তারা 3/1 তারা দখল করে রেখেছিল। তারাও কিন্তু কোনো রকম ট্যাক্স পে করতো না। এর প্রতিবাদে বুর্জুয়া শ্রেণীর বেশিরভাগ লোক এবং অন্যান্য যারা আছে, অর্থাৎ আমরা দেখব যে যারা ব্যবসা বাণিজ্য করে অর্থনীতিতে বলীয়ান হয়ে টাকা পয়সা আয় করেছে, কিন্তু শুধুমাত্র বংশ কৌলীন্যের অভাবে তারা সমাজে সেই যোগ্য সম্মান পাচ্ছে না। ফলে ওরা একসময় বিদ্রোহী হয়ে উঠল এবং ওদের সঙ্গে এসে যোগ দিল চালচুলোহীন, ভবঘুরে সাধারণ মানুষ, তারপর প্রফেসর, শিক্ষক, অন্যান্য যারা ছিল বুদ্ধিজীবী, তারা এসে ওদের সঙ্গে যোগ দিল এবং শুরু হলো বিপ্লবের আসল পটভূমিকা। লুইস ষোড়শ লুই তো উনি তো মানে সাধারণ মানুষের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। অন্য প্রাসাদে থাকতেন, যেখানে ওনার মেন সেন্টার, সেখান থেকে নিয়ে অন্য জায়গায় রাজত্ব করতেন। সেখানেই বিলাসবহুলের মধ্যে ডুবে থাকতেন, যে সাধারণ মানুষের কেমন দিন কাটছে কিংবা কেমন কাটা উচিত, কিংবা রাজকার্যের একটা মানে হি ওয়াজ মিয়ারলি পাপেট, যার জন্য এই অগ্নিসংযোগটা আরো বেশি করেই হয়। উনি শুধু জানতেন যে হ্যাঁ কিছু লোক এরকম গন্ডগোল সৃষ্টি করেছে, তখনই ওই বাস্তিল দুর্গে গিয়ে তাদের পুট করে দেওয়া হবে। এরপর রাজা ষোড়শ লুই ক্ষমতায় আসার পর যখন এদের রাজা ষোড়শ লুইকে বলল যে আপনি একটা কাজ করুন, আপনি মাথা পিছু আমাদেরকে ভোটাধিকার প্রদান করুন। রাজা ষোড়শ লুই ক্ষমতায় আসার পর রাজা ষোড়শ লুইকে প্রস্তাব করলো তৃতীয় স্টেটের লোকরা যে আমাদেরকে সবাইকে এক ঘরে বসান এবং মাথা পিছু ভোটের দাবি জানান। এবং তৃতীয় স্টেটের লোক যেহেতু বেশি ছিল, সেই জন্য তারা সংখ্যায় বেশি থাকার কারণে তারাই কিন্তু ভোটে জয়লাভ করত যদি মাথা পিছু ভোট।
এইটা কোনোভাবে ওই দুই স্টেটের লোকদের কাছে পছন্দ হয়, সেই জন্য ওরা ক্রমাগত ষোড়শীকে চাপ দিতে থাকলো যে উনি যেন কোনোভাবে এটা স্বীকার না করে। এমতো অবস্থায় কি করলো, এমতো অবস্থায় তৃতীয় স্টেটের লোকরা যে ঘরে বসলো তারাই বললো যে এটাই প্রকৃতপক্ষে আইনসভা, বাকি ঘর দুটো সঠিক নয়, এবং আমরাই পারি ফরাসিদের জন্য সুশৃঙ্খল পরিকাঠামো, সুশৃঙ্খল সংবিধান রচনা করা, ভালো কিছু করা। এই খবর যখন ষোড়শ লুইয়ের কাছে গেল, তখন উনি কি করলেন, তৃতীয় স্টেট যে ঘরে বসে সেই ঘরে উনি তালা লাগিয়ে দিলেন। বুঝতে পেরেছ? ফলত কি হলো, পরদিন যখন ওই তৃতীয় স্টেটের জনপ্রতিনিধিরা যখন গিয়ে ওই ঘরে বসতে গেল, তখন দেখলো যে তালা লাগানো। তখন ওরা স্থানীয় একটা টেনিস কোর্টে এসে ওরা মিলিত হলো, এবং মিলিত হয়ে টেনিস কোর্টের শপথ ওরা করল। এই ফার্স্ট স্টেটের লোক হচ্ছে কত? ফার্স্ট স্টেটের 1,30,000, এদের ভোটের সংখ্যা কত? 1। সেকেন্ড স্টেটের কত ভোট সংখ্যা? 1,10,000। আর তৃতীয় স্টেটের লোক কত? হ্যাঁ, এদের দেখো ভোট সংখ্যা 1। তাহলে এদের আর এদের স্বার্থ এক হওয়ায় এরা সবসময় কিন্তু ভোট 1-1-2 ভোট দিচ্ছে, ফলে এরা জিতছে আর এরা পরাজিত হচ্ছে। ফলে বললো কি যে এরা দাবি জানালো, তৃতীয় স্টেটের এরা দাবি জানালো যে এখন থেকে আমাদের সবাইকে এক জায়গায় বসানো এবং মাথা পিছু ভোট নেওয়া শুরু করো। এটা যখন মানলো না, তখন তৃতীয় স্টেট যে ঘরে বসতো সেই ঘরটাকেই প্রকৃতপক্ষে আইন সভা বলে তারা বর্ণনা করলো, এবং তারপর ষোড়শ লুই এটাকে তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পরে কি করলো, ওরা একটা টেনিস কোর্টে গিয়ে মিলিত হলো, এবং টেনিস কোর্টে গিয়ে মিলিত হয়ে টেনিস কোর্টের শপথ গ্রহণ করলো। ওই পাশে একটা খেলার মাঠ ছিল, টেনিস কোর্ট, সেখানে তৃতীয় স্টেটরা নিজেকে জাতীয় পরিষদ হিসেবে ঘোষণা করলো, বললো এখন থেকে আমরাই হচ্ছে জাতীয় পরিষদ। ষোড়শ লুই তৃতীয় স্টেটের বৈঠক থেকে বের করে দিয়ে প্রতিক্রিয়া জানান যে না, তৃতীয় স্টেট এখন থেকে বাদ। ফলে তৃতীয় স্টেটরা আরো ক্ষুব্ধ হয়। তৃতীয় স্টেট কি হলো, নিকটবর্তী একটি টেনিস কোর্টে স্থানান্তরিত হয়ে এর সদস্যরা একসাথে থাকার এবং ফ্রান্সের জন্য একটা লিখিত সংবিধান তৈরি করবার প্রতিশ্রুতি দিল। শুরু হলো কিন্তু রাজা ষোড়শ লুইয়ের সঙ্গে তাদের বিবাদ। এরপরে হচ্ছে রাজা ষোড়শ লুই পুনরায় পদত্যাগ করেন এবং 3টি স্টেটকে জাতীয় পরিষদ হিসেবে ঘোষণা করে একসঙ্গে ডাকেন। 3টে স্টেটকে জাতীয় পরিষদ হিসেবে ঘোষণা করে দিয়ে একসঙ্গে ডাকার কথা ঘোষণা করে, এবং আইন তৈরি করার, সংবিধান তৈরি করবার একটা ব্যবস্থা তিনি করেন। এর মধ্যে হচ্ছে রাজা ষোড়শ লুইয়ের বউ হচ্ছে অস্ট্রিয়ার রাজকন্যা, অস্ট্রিয়ার রাজপরিবারের রাজকন্যা। রাজা ষোড়শ লুই অতর্কিতে যখন অস্ট্রিয়ায় চলে যাচ্ছিলেন, সেই সময় বর্ডারের কাছে তিনি ধরা পড়েন। রাজা ষোড়শ লুই সম্পর্কে তখন মানুষের মনে ধারণা জন্মায়। এদিকে আবার অস্ট্রিয়া হুমকি দিয়েছে যে যদি কোনোভাবে রাজপরিবারকে ঘিরে ধরেছে, যদি কোনোভাবে রাজপরিবারকে ওই বর্ডারে যে ধরা পড়েছে ওদেরকে নিয়ে এসছে, অস্ট্রিয়া এদিকে জানিয়ে দিয়েছে যদি কোনোভাবে রাজপরিবারের বিঘ্নিত হয়, রাজপরিবারের স্বার্থ বিঘ্নিত হয়, কোন রাজপরিবারের জন্য কোনো ক্ষতি হয়, তাহলে ফ্রান্সকে আমি ধূলিসাৎ করব। ফলত ফ্রান্সের মানুষের, জনগণের মনেও ওটা আঘাত লাগলো। তারা ভাবলো যে তাহলে বোধহয় রাজা পরিবর্তনের বিরোধী, সামাজিক যে পরিবর্তন হচ্ছে তার বিরোধী, এবং গোপনে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, তাই পলায়নের চেষ্টা করেছে। অবশেষে রাজা ষোড়শ লুইকে তারা হত্যা করল, প্রাণদণ্ড দিল। প্রাণদণ্ড দেওয়ার পর বাস্তিল দুর্গের দখল নিয়ে নিল। এবং এই সময় আমরা জানবো যে ফ্রান্স প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো। ওই যে বললাম যে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, প্রচুর পয়সা ক্ষতি হয়েছে। তার মধ্যে আবার কি হয়েছে, ফ্রান্সের যে রাজপরিবার, সেই ফ্রান্সের রাজপরিবারের জন্য মানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হতো। রাজপরিবারে প্রায় 10,000 মানে কর্মচারী ছিল, শুধু রানীর খাস চাকরের সংখ্যা ছিল 500, যার ফলে প্রচুর অর্থ ব্যয়িত হওয়ার ফলে একসময় ফ্রান্স প্রায় দেউলিয়া হয়ে যায়।
এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ফরাসি বিপ্লব সূচনা হয়। ফরাসি বিপ্লবের এই যে সমস্ত ঘটনা, এই সমস্ত ঘটনা যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর পেছনে যদি আমরা দেখি, একটু আগে চলে যাই, তাহলে এই ঘটনাগুলোর জন্য দায়ী হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের একটা বড় ভূমিকা রয়েছে। কারণ মানুষেরকে যে কোনো বিপ্লব যুদ্ধভূমিতে যুদ্ধ জেতবার আগে বা যুদ্ধভূমিতে যুদ্ধ করবার আগে যে ভূমিতে যুদ্ধ হয় তার নাম মনোভূমি। অর্থাৎ যদি ফরাসি বিপ্লব সূচনা হয়, তাহলে ফরাসি বিপ্লব যে সংগঠিত হয়েছিল ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে, সেইটা প্রথম সূচনা হয়েছিল ফরাসি মানুষ বা ফরাসি জনগণের মানসিকতায়। এইখান থেকে শুরু হয়েছিল ফরাসি বিপ্লবে পটভূমিকা। অর্থাৎ ফরাসি বিপ্লবে তোমার দার্শনিকদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। স্যার দার্শনিকটা কি স্যার ইংলিশে? ফিলোসফার। তাহলে আমরা এবার আসি ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা পর্যালোচনা করব। দেখবো যে ডিসকাস দ্য রোল অফ ফিলোসফার্স ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789। যে কোনো মহান বিপ্লব প্রথম জন্ম নেয় কোথায়? মানুষের অন্তরে। ফ্রান্সের জ্ঞানদীপ্ত আলোকিত যুগে, ফ্রান্সের জ্ঞানদীপ্ত আলোকিত যুগের বৃদ্ধি বিভাসিত মানুষ অর্থাৎ দার্শনিকগণ ফরাসিবাসীর সেই মানসিক ক্ষেত্রটা প্রস্তুত করেছিল। যে ভাষাগুলো বলছি বুঝতে পারছো তো? বলছি যে কোনো বিপ্লব প্রথম জন্ম নেয় মানুষের অন্তরে। কারণ মানুষের অন্তরে বিপ্লব দানা না বাঁধলে মানুষ শক্তি প্রয়োগ করতে ঘর থেকে বেরোবে কেন? তাহলে এই যে ফ্রান্সের জ্ঞানদীপ্ত আলোকিত বুদ্ধি বিভাসিত যুগ, কেন বলছি? কারণ ফরাসিবাসীর মনে বুদ্ধিজীবীরা সেই বুদ্ধির বীজ বপন করে দিয়েছে, যাতে তারা প্রশ্ন করে, যাতে তারা চিন্তা চেতনার মাধ্যমে সত্যটাকে উপলব্ধি করতে শিখেছে। তো এই যুগের বুদ্ধি বিভাসিত মানুষ অর্থাৎ দার্শনিকগণ ফরাসি বিপ্লবে ফরাসিবাসীর মানসিক ক্ষেত্র প্রস্তুত করেছিল। দার্শনিকগণ তাদের চিন্তা শক্তিকে লেখনীর মাধ্যমে প্রকাশ করে সেই সময় ফ্রান্সের যে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বা সামাজিক ক্ষেত্রগুলোতে যে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল, সেই কারণের জন্য ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। ঐতিহাসিক রাইকার বলেছেন, বাস্তবিকই ফ্রান্সে ভাবাবেগের যে প্রতিক্রিয়া সেটাই ছিল হচ্ছে ফরাসি বিপ্লব। অর্থাৎ মানুষের মধ্যে যে আবেগ, সেই আবেগের যে প্রতিক্রিয়া সেটাই ছিল ফরাসি বিপ্লবের কারণ। বলছে মন্তেস্কু, মন্তেস্কু এইরকম একজন ফরাসি দার্শনিক। তিনি কি পেশায় আইনজীবী, ব্যারন চার্লস ডি মন্তেস্কু। ইনি অভিজাত পরিবারের সন্তান, সন্তান কিন্তু অভিজাত পরিবারের, ওই যে সেকেন্ড ক্লাস অভিজাত পরিবারে, কিন্তু উদারনৈতিক বুর্জোয়া মতাদর্শের পূজারী ছিলেন। উদারনৈতিক বুর্জোয়া মতাদর্শের পূজারী কি? আগেকার ফ্রান্সে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো বা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হতো রাষ্ট্রের দ্বারা, কিন্তু উনি বললেন যে না, রাষ্ট্রের দ্বারা এরকম হওয়ার দরকার নেই। অর্থাৎ যে গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, তারই আগেকার ধ্যান ধারণা। অর্থাৎ উনি বলছেন যে প্রাইভেটাইজেশন অর্থাৎ ব্যক্তি মালিকানা হোক, রাষ্ট্রীয় মালিকানা বাদ দিয়ে ব্যক্তি মালিকানা হোক, ব্যক্তি পুঁজিকে স্বাগত জানানো হোক। এবং ইনি কিন্তু আবার ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তবুও ইনি কিন্তু কিছু লেখা বা গ্রন্থ রচনা করেছিলেন, দ্য স্পিরিট অফ লস। এই স্পিরিট অফ লস গ্রন্থে তিনি রাজার ঈশ্বর দত্ত, কি বইটার নাম বললাম? স্পিরিট অফ লস। রাজার ঈশ্বর দত্ত ক্ষমতা, এই ঈশ্বর দত্ত ক্ষমতার ইনি কিন্তু বিরোধিতা করেন। রাজার ঈশ্বর দত্ত ক্ষমতার বিরোধিতা করে ইনি বলেন যে রাষ্ট্রের শাসন, আইন, বিচার বিভাগ, রাষ্ট্রের শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, এটাকে যদি পৃথক করা হয় তবেই জনগণের স্বার্থ সুরক্ষিত হবে, যেটা এখনকার ডেমোক্রেসির মূল কথা। শাসনতন্ত্র
বিচার বিভাগ আর আইন বিভাগ, এগুলো যেন আলাদা আলাদা থাকে। তো রাষ্ট্রের শাসন, আইন আর বিচার বিভাগ এটাকে তিনি আলাদা করবার কথা বলেন। এবং এই গ্রন্থটা যে স্পিরিট অফ লস, এই গ্রন্থটা 18 মাসে 12টা সংস্করণ, মানে 12 এডিশন, 12খানা এডিশন 18 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তার মানে ফরাসিবাসীর কাছে এই বইটা কতখানি জনপ্রিয় ছিল। আবার তিনি দ্য পার্সিয়ান লেটার্স নামে আর একটা বই লিখলেন। তাতে দুজন ব্যক্তি ফ্রান্সে ভ্রমণ করতে এসেছে, তাদের কল্পিত কিছু কথাবার্তার মাধ্যমে তিনি যে এই ধর্মযাজকদের যে উৎপীড়ন, ধর্মযাজকদের যে অন্যায় অত্যাচার, এসবের বিরুদ্ধে তিনি লেখা শুরু করলেন। অভিজাততন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, এগুলোর যে ত্রুটিগুলো তিনি মানুষের সম্মুখে দেখিয়ে দিলেন। দুটো বইয়ের নাম বললাম কি কি, দ্য স্পিরিট অফ লস আর কি, আর দ্য পার্সিয়ান লেটার্স। আর একটা কি, গ্রেটনেস অ্যান্ড ডেকাডেন্স অফ দ্য রোমান্স। এই গ্রন্থে তিনি মন্তেস্কু দেখিয়েছেন একটা দেশের যে ভৌগোলিক পরিবেশ, সেই পরিবেশটা দেশবাসীর কাছে কতটা গুরুত্বপূর্ণ। এবার আরো একজন ফিলোসফার বা দার্শনিক, ভলতোয়ার কি, ভলতোয়ার দার্শনিক, ঐতিহাসিক, কবি, নাট্যকার, প্রাবন্ধিক। ভলতোয়ার ছিলেন সেই সময়কার ফ্রান্স তথা ইউরোপের অন্যতম একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। তিনি প্রথমেই বলেন, ইতিহাস শুধুমাত্র সাম্রাজ্যের উত্থান পতন নয়, এতে মানুষের বিবর্তনেরও পরিচয় মেলে। অতীতের আলোকে বর্তমানকে যাচাই করবার হাতিয়ারই হলো ইতিহাস। অর্থাৎ তিনি স্বাধীন চিন্তা শক্তি ও যুক্তিবাদের বিচারে সবকিছু গ্রহণ করতে বলতেন। প্রাশিয়া, আমরা বললাম অস্ট্রিয়া, তেমনি প্রাশিয়ার রাজা দ্য গ্রেটের গৃহশিক্ষক এবং রুশ সাম্রাজ্ঞী, মানে রুশ যে রানী দ্বিতীয় ক্যাথরিন, এর পরিচিত ভলতোয়ার চেয়েছিলেন চার্চ বা গির্জার প্রতি যে মানুষের অন্ধ আনুগত্য, সেই অন্ধ আনুগত্যকে ফাটল ধরাতে ভলতোয়ার এই কাজটা করে গেছেন। তিনি কাদিদ নামে একটা উপন্যাস আর লেতর ফিলোসফি এই নামে একটা প্রবন্ধ তিনি রচনা করেন। এর ফলে মানুষের যে প্রচলিত ধ্যান ধারণা তার পরিবর্তন আনতে তিনি সক্ষম হন। এরপর হচ্ছে রুশোর অবদান কি, ফ্রান্সের সব থেকে জনপ্রিয় দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী এবং ঝড়ের পাখি ফরাসি বিপ্লবের জনক নামে খ্যাত জ্যাক রুশো। রুশোর মূল আদর্শ ছিল সাম্যের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন। তিনি রোমের ইতিহাস, জেনেভার রাজনৈতিক ব্যবস্থা, কেলভিনবাদের প্রভাবে রুশোর রাজনৈতিক ধারণার মূল কথা ছিল সমাজ রাষ্ট্র তখনই সুবিধাজনক যখন প্রত্যেকের কিছু থাকে আর কারোরই বেশি কিছু না থাকে। সাম্যবাদ। হ্যাঁ, সমাজ রাষ্ট্র তখনই সুবিধাজনক যখন প্রত্যেকেরই কিছু না কিছু থাকে, আবার কারোর যেন বেশি কিছু না থাকে। তিনি ডিসকাস অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সূত্রপাত, এই গ্রন্থটা রচনা করলেন। এই অসাম্যের সূত্রপাত গ্রন্থে তিনি দেখালেন যে মানুষ সমান অধিকার, ইকুয়ালিটি নিয়ে জন্মায়, কিন্তু স্বার্থপর, লোভী সমাজ ব্যবস্থা মানুষকে সেই ইকুয়ালিটি থেকে বঞ্চিত করে। রুশোর শ্রেষ্ঠ গ্রন্থ সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। তিনি এই গ্রন্থে রাজার ঐশ্বরিক যে ক্ষমতা, সেই ঐশ্বরিক ক্ষমতার সমালোচনা করেন। রুশোস কনফেকশন বা আত্মজীবনী, ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমি ও এমিল ইত্যাদি গ্রন্থ ফরাসিবাসীর কিন্তু বৈপ্লবিক মানসিকতার জন্ম দেয়। এই কারণে রুশোর লেখাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিদিরো আর দ্য এলেমবার্ট, এই সময় অন্য আর দুজন মনীষী হচ্ছে কি, দিদিরো আর এলেমবার্ট। দিদিরো আর এলেমবার্ট কি করছে, বিভিন্ন, ওরা নিজেরা কিছু লিখছে না, কিন্তু বিভিন্ন মনীষী ও দার্শনিকের রচনা নিয়ে তারা একটা বিশ্বকোষ সংকলন করছে। আর রাষ্ট্রীয় ধর্মীয় যে পুঁজিবাদ,
সেই রাষ্ট্রীয় পুঁজিবাদ আর ধর্মীয় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলছে। এটা হচ্ছে ডিদেরো আর এলেনবার্টের ভূমিকা। মাবেলি আর মার্লির অবদান। মাবেলি আর মার্লি বলছে যে সমাজে সাম্য যখন ছিল তখন সমাজ সুখী ছিল। সম্পত্তির সামাজিকীকরণ প্রজাদের সুখের অন্যতম একটি শর্ত। মাবেলি সরাসরি বলছে যে ব্যক্তিগত মালিকানাকে বন্ধ করে দেওয়া হবে এবং দুস্থদের সরকারি সাহায্য দেওয়ার ঘোষণা করছে। ফিজিওক্রাটসদের ভূমিকা, এবং এর মধ্যে এই ফিজিওক্রাট গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুইন্সে। কুইন্সে, হ্যাঁ, ফিজিওক্রাট গোষ্ঠী মার্কেন্টাইল মতবাদ বা সংরক্ষণ নীতি এর বিরোধিতা করতে থাকে। অর্থাৎ রাষ্ট্রের জন্য একটা নীতি প্রণয়ন হতো, তাকে বলা হতো মার্কেন্টাইল মতবাদ। মার্কেন্টাইল মতবাদ কি? মার্কেন্টাইল মতবাদ হচ্ছে রাষ্ট্র বাণিজ্যিক ক্ষেত্র থেকে শুরু করে যে শিল্পক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে রাষ্ট্রের একক মালিকানা থাকবে এবং রাষ্ট্র এটাকে পরিচালিত করবে। এই যে মতবাদ, এই মতবাদটা বিরোধিতা করা শুরু করলো মাবেলি তোমার ফিজিওক্রাট গোষ্ঠীরা। তারা বললো অবাধ বাণিজ্য হোক। অবাধ বাণিজ্য হলে মানুষ যখন সস্তায় পণ্য অন্য জায়গা থেকে আমদানি করতে পারবে তখন গরিব মানুষের পেটের ক্ষুধা নিবারণ করা সম্ভব হবে। আচ্ছা স্যার, এখনকার সোশ্যালিজমের কনসেপ্ট আর ফ্রেঞ্চ রেভলিউশনের সোশ্যালিজমের কনসেপ্ট কি ডিফারেন্ট ছিল? আলাদা। মানে সেটা কি? সেক্ষেত্রে দেখো, সোশ্যালিজম যদি বলা হয় সমাজতন্ত্র কাকে বলে, তাহলে সমাজতন্ত্র আক্ষরিক অর্থ হচ্ছে উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা। উৎপাদনের উপকরণ বলতে কি? উৎপাদনের উপকরণ মানে তুমি কোনো কিছু একটা প্রোডাকশন করবে, যা কিছু হোক, সেটা কৃষি পণ্য থেকে শুরু করে তোমার শিল্প পণ্য যাই হোক না কেন, তার জন্য যা যা দরকার, ইচ অ্যান্ড এভরিথিং, শুধু ওই পণ্যটা বাদ দিয়ে বাদ বাকি যা যা দরকার সব কিছুর উপর রাষ্ট্রীয় মালিকানা থাকবে। র ম্যাটেরিয়ালটা মেইনলি, হ্যাঁ, র ম্যাটেরিয়াল নয়, সমস্তটা। অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা কেমন থাকবে? সাম্যবাদের ক্ষেত্রে বলছে উৎপাদনের উপকরণ। ধরো কথার কথা, তুমি এই পেনটা তৈরি করবে, তুমি একটা কারখানা তৈরি করবে, কারখানার জন্য জমি লাগবে, জমি পাওয়ার পর তুমি ঘর তৈরি করবে, ঘর তৈরি করতে তোমার অর্থ লাগবে, সেই অর্থের সংস্থান ঘর, তারপর আবার তুমি ঘর তৈরি করবার পরে সেখানে বিভিন্ন যন্ত্রাংশ আনবে, সেই যন্ত্রাংশ যে শ্রমিক আনবে তাদেরকে মাইনে দেবে তুমি, সেই মাইনে, এবং এই সমস্ত কিছু করবার পর ওর যে র ম্যাটেরিয়ালস আছে সেই র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসতে হবে, তারপর কিন্তু ওখান থেকে ওই পণ্যটা উৎপাদন হবে। তাই এই পণ্যটা উৎপাদন হওয়ার আগে পর্যন্ত যা যা লাগলো টোটালটার উপর রাষ্ট্রের মালিকানা থাকবে। অর্থাৎ সাম্য ব্যবস্থা হচ্ছে সম্পত্তি যা কিছু আছে সব রাষ্ট্রের অধীনে থাকবে এবং রাষ্ট্র তার সম বন্টন করবে, ইকুয়াল বন্টন, ডিস্ট্রিবিউশন করবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তুমি যেমন স্কিল, একজন যে প্লেন চালায় অর্থাৎ পাইলট, সে স্কিল। তোমার কাছে কিন্তু যে একজন কৃষক, সে স্কিল নয়, আনস্কিল। কিন্তু প্রকৃতপক্ষে তুমি পাইলটটাকে এনে কৃষকের কাছে হাল চালাতে দিয়ে দাও তো ও পারে কিনা, তাহলে ওর ক্ষেত্রে স্কিল, কৃষকের ক্ষেত্রে স্কিল। এর বিদ্যা ও জানে না, ওর বিদ্যা এ জানে না, তাই তো? সাম্যবাদ বলছে যে ওরও যা মাইনে হবে এরও তাই মাইনে হবে, বুঝতে পারছো? ধনতান্ত্রিক বলছে না, ওই কাজের চাহিদা বেশি তাই জন্য ওর মাইনে বেশি হবে, এই কাজটা সাধারণ তাই জন্য এর মাইনে কম হবে। না, এখানকার যে বুদ্ধিজীবীরা বলতে চাইছিল মন্তেস্কু কিংবা রুশো, যাই বলুন না কেন, এরা চরম সাম্যবাদ প্রচার করতে পারেনি। কারণ এরা চরম সাম্যবাদ প্রচার করতে পারেনি কারণ চরম সাম্যবাদের ধারণা বা আদর্শ তখন এদের মধ্যে পুরোপুরি বিকশিত হয়নি। ওরা রয়েছে তো রাজতন্ত্রের মধ্যে, রাজতন্ত্রের মধ্যে থেকে এরা এইটুকু যে উদার চিন্তা ভাবনা করতে পেরেছে এটাই অনেক। কিন্তু এরা যে চরম সাম্যবাদ, যেটা সেই চরম সাম্যবাদ বিকশিত হয়নি। তার মানে তখন সোশ্যালিজমের কনসেপ্টটা এখনকার বর্তমান যুগে যেমন সোশ্যালিজম, আমাদের যেমন ইন্ডিয়া ফেডারেলিজম, তাহলে সোশ্যালিজম পার্টলি সোশ্যালিজম পার্টলি ধনতান্ত্রিক বা আপনার মানে কিছুটা ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কিছুটা সমাজতান্ত্রিক, কিছুটা ধনতান্ত্রিক, তাই তো বলছো? হ্যাঁ, এবার আমি বলতে চাইছি যে এখানে যদি সমাজতান্ত্রিকের মতোই ব্যাপার ছিল, কারণ সমস্তটাই রাষ্ট্রের মালিকানা, সেক্ষেত্রে যারা সেইখানকার এমপ্লয়ি হবে কোনো একটা কারখানার, যখন বললেন উদাহরণ দিলেন, সেক্ষেত্রে তো সমস্ত এখানে এটা রাষ্ট্রের মালিকানা আছে,
রাষ্ট্রের মালিকানা রয়েছে, কিন্তু রাষ্ট্র তো জনগণের দ্বারা পরিচালিত নয়। না, জনগণ দ্বারা পরিচালিত, রাষ্ট্র তো রাজার দ্বারা পরিচালিত। রাজার কথা বলছি। হ্যাঁ। একটা ফ্যাক্টরি সাপোজ একটা সমস্ত কিছু রাষ্ট্রের মালিকানা রয়েছে, মানে রাজার হাতে মালিকানা রয়েছে। এখানে কিন্তু সমাজতন্ত্র নেই। আচ্ছা, এখানে রাজার হাতে রয়েছে। রাজার হাতে মানে হচ্ছে রাজা তার মতো করে শোষণ করতে পারছে রাজ পরিবারের হয়ে। আচ্ছা, তার মানে সমাজতন্ত্র বলছে জনগণকে রক্ষা করবার জন্য জনগণের দ্বারা এমন ব্যবস্থা কায়েম হবে যাতে প্রত্যেকে ইকুয়াল থাকবে, সবাই সমান থাকবে। সেই জনগণের প্রশাসনিক ব্যবস্থাটা সেই সুচারুরূপে চালাতে হবে। আর এখানে হচ্ছে রাষ্ট্রের মালিকানা আছে, অর্থাৎ রাজা বা রাজ পরিবারের হাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রাজতন্ত্র থেকে ধনতন্ত্র ভালো, এই হিসাবে কিন্তু কথাটা বলা হয়েছে। হ্যাঁ, রাজতন্ত্র থেকে বেরিয়ে আসো, সেখান থেকে ধনতন্ত্র ভালো। হ্যাঁ ভালো, মন্দের ভালো। তখন তো কনসেপ্টটাই গ্রো হ্যাঁ। করে সোশ্যালিজমের। এবার কি, এবার দার্শনিকদের মতের পক্ষে বলছে কিছু দার্শনিক যেমন তেইন, রুস্তা, শ্বেতপ্রিয়া, মাদেলা, জোরেস, মতিয়ে, গোদেসো, মার্নে, এরা সমস্ত ঐতিহাসিকরা বলছে যে না, ফরাসি বিপ্লবে ফরাসিবাসী অর্থাৎ দার্শনিকদের অবদান অস্বীকার করে মানে স্বীকার করে নিয়েছে। তারা হল্যান্ড, রোজ, রাইকার, তেইন এরা বলছে যে ফরাসি বিপ্লবে যদি দার্শনিকরা না থাকতেন তাহলে ফরাসিবাসীর মানসিক ক্ষেত্র প্রস্তুত হতো না। আর ফরাসিবাসীর মানসিক ক্ষেত্র যদি প্রস্তুত না হতো এত বড় বিপ্লব সংগঠিত করা সম্ভব ছিল না। কিন্তু আবার বিপক্ষেও যুক্তি দিয়েছে, যেমন লেবেরাও, মোনিয়ার, মোর্স স্টিফেনসন, ম্যালেদা পান, গুডউইন, কোবান এরা বলছেন কি, এরা বলছে সাধারণ মানুষ মানে গরিব সাধারণ চালচুলোহীন যে সাধারণ মানুষ তারা এই ভলতোয়ার, রুশো এদের বই টই এসব পড়তো না। আর এদের বই কেনার মতো পয়সাও তাদের ছিল না। এরা ওই সব পড়ে ওদের জ্ঞান বিকশিত করবার সম্ভাবনা মানে সম্ভব হয়নি। তাই এরা ফরাসিবাসীর মানসিক ক্ষেত্র প্রস্তুতিতে দার্শনিকদের ভূমিকার কথা অস্বীকার করে। তবে কথা বলা যায় যে সব মানুষ যদি জ্ঞানের আলোকে উদ্ভাসিত না হয় বই পড়েও, তাহলেও যে অংশের মানুষ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় সেই জ্ঞান অন্যদের মাধ্যমে সঞ্চারিত হয়। এটা নয় যে শুধুমাত্র প্রত্যেকটি মানুষ বই পড়বে, প্রত্যেকটি মানুষ জ্ঞান আহরণ করবে তবেই একটা বিপ্লব সংগঠিত হবে। একটা বিপ্লব সংগঠিত হবার আগে যে মানুষের মধ্যে ওই জ্ঞান বা ওই ধারণা বা ওই ভাবধারা সঞ্চারিত হলো, তারা পরবর্তী মানুষদের বা পরবর্তী স্টেপের লোকেদের কাছে সেই জ্ঞান তারা বিতরণ করে। ফলে আস্তে আস্তে সেই জ্ঞানের বিতরণ হতে হতে বৃহত্তর সমাজ ব্যবস্থায় যদি সেটি আদর্শ এবং মানে সঠিক হয় তাহলে সেটি পরবর্তী সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই জন্যে ফরাসিবাসীর ক্ষেত্রে মানসিক ক্ষেত্র প্রস্তুতিতে দার্শনিকদের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা এ বিষয়ে মতভেদ থাকতে পারে। তবে ফরাসি বিপ্লবের জন্য ফরাসিবাসীর মানসিক ক্ষেত্র গঠনে যে দার্শনিকরাই ভূমিকা পালন করেছিল, অন্য কেউ কোনো ভূমিকা পালন করেনি মানুষের মানসিক ক্ষেত্র প্রস্তুতিতে। কারণ মানসিক ক্ষেত্র প্রস্তুতিতে দার্শনিকদের ভূমিকাই উল্লেখযোগ্য থাকবে, এটাই স্বাভাবিক। সেই জন্য এই কথা কখনোই অস্বীকার করা যায় না যে ফরাসিবাসী বা ফরাসি বিপ্লবে দার্শনিকদের একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এটাই তোমাকে প্রশ্নে লিখে আসতে হবে। এইবার এই প্রশ্নটা যখন লিখতে হবে তখন টোটালটাকে তোমাকে আলোচনা করে ফরাসি বিপ্লবটা বুঝে তারপর একটা লিখতে হবে। কেমন?